প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রস্তাবিত ৯ প্রকল্পের মধ্যে ৮টির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সারা দেশে গ্রামীণ এলাকার সড়কের রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকারি অর্থায়নের ২,০৮২ কোটি টাকার একটি প্রকল্প। মূলত অবকাঠামো উন্নয়ন, বিভিন্ন খাতের সেবার মান বৃদ্ধি এবং অর্থনৈতিক কার্যক্রমে গতি আনতে এসব প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে সরকার। একনেক সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, ভোলা এলাকায় মেঘনা নদীর ভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণ প্রকল্প পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। ৯টি প্রকল্পের মধ্যে ৮টি অনুমোদন করা হয়েছে, আর একটি কিছু অবজারভেশন দেওয়া হয়েছে। মেঘনা নদীর ভাঙন হতে ভোলা সদর ও দৌলতখান উপজেলাধীন শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষার যে নতুন প্রকল্প প্রস্তাব, সেই প্রকল্প প্রস্তাব নিয়ে কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। এটা সেই পর্যবেক্ষণগুলোকে বিবেচনায় নিয়ে পুরো জিনিসটা নতুন করে আগামী একনেক সভায় উপস্থাপিত হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের 2 আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে এই রুল দেওয়া হয়। এলজিআরডি সচিব, আইন মন্ত্রণালয় সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। পরিবর্তন আসছে বিএনপিতে। দলটির নীতি নির্ধারকরা বলছেন, স্থায়ী কমিটি থেকে সাংগঠনিক প্রতিটি স্তরকে ঢেলে সাজাতে হবে। এ নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। তরুণ আর অভিজ্ঞদের সমন্বয়ে কমিটিগুলো গঠনের কাজ শেষ হতে পারে ডিসেম্বরের মধ্যেই। বিশ্লেষকরা বলছেন, তৃণমূলকে নিয়ন্ত্রণে রাখা ও সাংগঠনিক অবস্থাকে শক্তিশালী করাই তারেক রহমানের নতুন চ্যালেঞ্জ। মাহিলা ইসলামের রিপোর্ট। দলকে নতুনভাবে ঢেলে সাজাতে সাংগঠনিকভাবে আলাপ আলোচনা শুরু করেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বাইরে সফরে গেলে অন্তত একটি সেশনে কথা বলছেন স্থানীয় নেতাকর্মীদের সাথে। সবশেষ তিনি আলোচনা করেছেন রংপুর বিভাগের কয়েকটি জেলা ইউনিটের সাথে। সম্প্রতি দলটির স্থায়ী কমিটিতেও এ নিয়ে আলোচনা হয়েছে। ঠিক কোন পথে এগুচ্ছেন তারেক রহমান তার একটা ধারণা দিলেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। আন্দোলন, নির্বাচন, তারপর সরকার গঠন, এসবের জন্য একটু আমাদের সাংগঠনিক কাজ একটু স্তীমিত হয়ে গেছিল। আবার এটাকে সচল করার জন্য, স্তীমিত থেকে আবার জেগে তোলার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা কাজ শুরু করব। সাংগঠনিক অবস্থা শক্তিশালী করতেই এই সব পরিবর্তন আসবে। সেক্ষেত্রে স্থায়ী কমিটি থেকে সব ইউনিটেই আসতে পারে নতুন নতুন মুখ। আমাদেরও কাউন্সিল হবে, এটা আনুষ্ঠানিকভাবে যেদিন ডিক্লেয়ার হবে সেদিনই হবে। সেখানে নিশ্চয়ই যারা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, যারা কাজ করেছেন, তাদের মূল্যায়ন তো নিশ্চিতভাবেই তাদের মূল্যায়ন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তৃণমূল পর্যায় থেকে ঢেলে সাজানোর জন্য এবং নতুন নেতৃত্ব নিয়ে আসার জন্য, পলিটিক্সে আমাদের অপোজিশন আছে, সেই অপোজিশনকে মোকাবেলা করার জন্য দলকে আরো বেগবান আর আরো শক্তিশালী করতে হবে। বাংলাদেশে কোনো দল সরকারে থাকলে প্রায় সময়ই বেসামাল অবস্থা হয় তাদের তৃণমূলের। এজন্য নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখা সরকারের ভাবমূর্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন সরকার যারা এসেছেন তারা, একজন বিশ্লেষক বলছেন, এর জন্য নেতৃত্বের পরিবর্তন এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়ানোর বিকল্প নেই। একদম ছেড়ে দেন যে তারা যা খুশি করবে এবং তাদের ব্যাকআপ আছে, আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সরকার ব্যাকআপ দেবে, তাহলে কিন্তু এটা নিয়ন্ত্রণে থাকবে না এবং এক ধরনের ক্ল্যাশ তৈরি হবে। কারণ এখন কিন্তু যারা যেমন এনসিপির সদস্যরা আছে, জামায়াতে ইসলামের সদস্যরা আছে, সবাই কিন্তু তৎপর এবং আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াও তৎপর। ফলে মানে এই জায়গাটি, মানে আমি বলবো যে স্থানীয় রাজনীতির যে যেমন করে মানে টেনে ধরা হচ্ছে, এই টেনে ধরে রাখতে হবে। 2016 সালের 19 মার্চ সবশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল করে বিএনপি। মাহিলা ইসলাম, 71, ঢাকা।
রাজধানী ঢাকা এবং আশেপাশের এলাকায় আজ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া দেশের 17টি অঞ্চলের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশের আবহাওয়া নিয়ে কি বলছে আবহাওয়া অফিস, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, সারা দেশে বৃষ্টিপাতের কথা বলছেন আবহাওয়াবিদরা, এছাড়া আপনার কাছে আর কি তথ্য আছে? চৈতি, ঢাকার তথ্য দিয়ে যদি শুরু করি, আমরা কিন্তু দেখেছি আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, এখন আবার রোদ উঠছে এবং আবহাওয়া অফিস থেকে যেমনটি জানানো হয়েছে যে রাজধানীতে আজকে সহ আগামী 2 দিন কিন্তু থেমে থেমে বৃষ্টি হবে। মুষলধারে বৃষ্টি তেমন একটা হবে না, অর্থাৎ থেমে থেমে হালকা যে বৃষ্টি, হালকা দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এবং এর পাশাপাশি সারা দেশের খবর যদি বলি, সেক্ষেত্রে ময়মনসিংহ, সিলেট সহ যে পূর্বাঞ্চলে যে অংশগুলো রয়েছে সেদিকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং দমকা হাওয়া হতে পারে, এমনটি কিন্তু বলছে আবহাওয়া অফিস। এবং চট্টগ্রাম এবং বরিশালে কিন্তু আগামী 2 দিন ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। এবং এক্ষেত্রে আবহাওয়া অফিস বলছে যে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে মুষলধারে বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা আছে। যদিও আবহাওয়া অফিস বলছে যে আসলে বৃষ্টি কখন কতটুকু হতে পারে সেটি আগে থেকে একদম স্পষ্ট করে জানার তেমন সম্ভব না, কারণ বৃষ্টির যে বিষয়টি সেটি হচ্ছে দেখা যায় যে অনেক সময় দক্ষিণাঞ্চলের থেকে পূর্বাঞ্চলে চলে যায় বা এক জায়গায় থেকে অন্য জায়গায় চলে যায়। মেঘ চলে গেলে সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। এবং আবহাওয়া অফিস থেকে কিন্তু যেমনটি জানিয়েছে যে কিছুদিন আগে কিন্তু আমরা দেখলাম যে ঢাকায় টানা মুষলধারে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই কারণে কিন্তু অনেকেই আতঙ্কে আছেন যে আসলে ঢাকায় আবারও বৃষ্টি হতে পারে নাকি। সেক্ষেত্রে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে এখন পর্যন্ত সেই রকম ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, গুড়ি গুড়ি বৃষ্টি হবে। তবে টেকনাফ এবং যে কক্সবাজার সহ চট্টগ্রামের যে অংশগুলো রয়েছে সেখানে ভারী বৃষ্টি হতে পারে। এবং আরেকটি বিষয় জানাই যে আবহাওয়া অফিস যেমনটি বলেছে, এবছর আমরা যেমনটি দেখলাম যে জুন মাসে এসে যে এই যে অল্প সময়ে বৃষ্টির পরিমাণ বেশি বা বৃষ্টিপাতের পরিমাণ বেশি, এই যে বেশি পরিমাণ বৃষ্টি, এটি কিন্তু 2001 সালের পর এবারে বৃষ্টি কিন্তু দ্বিতীয় একটি রেকর্ড করেছে অল্প সময়ে বেশি পরিমাণ বৃষ্টির। এবং আবহাওয়া অফিস বলছে এক্ষেত্রে এই যে ইউরোপে যে এল নিনো বা যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেই প্রভাবে কিন্তু বৃষ্টির এইরকম অস্বাভাবিক রূপ আমরা দেখতে পাচ্ছি। এবং আবহাওয়া অফিস বলছে যে আগামী মাস থেকেই বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। চৈতি। ফারজানা, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আবহাওয়ার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী ফারজানা আক্তার। খরা কাটছে না দীর্ঘদিন ধরে স্থবির থাকা বিনিয়োগ বাণিজ্যে, ফলে তৈরি হচ্ছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থান। তার উপর চিন্তা বাড়িয়েছে বিবিএস প্রকাশিত তৃতীয় প্রান্তিকের জিডিপির তথ্য। ক্ষমতার 5 মাসে নানামুখী উদ্যোগ নিয়েও আস্থা বাড়াতে পারছে না বিএনপি সরকার, যাতে বাড়তি দুশ্চিন্তা যোগ করেছে জ্বালানি সংকট, চড়া সুদহারের মতো বিষয়গুলো। যদিও দ্রুতই ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন অর্থমন্ত্রী। রাকিব আল জাবেদের রিপোর্ট। দেশের ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নে শুরু থেকে ইতিবাচক পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়ে আসছে বিএনপি সরকার। দলটির নির্বাচনী ইশতেহারেও বাড়তি গুরুত্ব ছিল কর্মসংস্থান তৈরি নিয়ে। তবে দায়িত্বের 5 মাস পেরিয়ে গেলেও এখনো খুব একটা ইতিবাচক পার্থক্য দেখছেন না বিনিয়োগকারীরা, তাই সাহস পাচ্ছেন না নতুন বিনিয়োগেও। বিনিয়োগ সংকটের চিত্র আরও স্পষ্ট হয়েছে বিবিএসের পরিসংখ্যানেও, যাতে বলা হয় গেল অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শিল্পখাতের প্রবৃদ্ধি ছিল নেতিবাচক, যা প্রভাব ফেলেছে সার্বিক প্রবৃদ্ধিতেও। সবকিছু মিলিয়ে সময়টাকে মোটেও উপযোগী মনে করছেন না ব্যবসায়ী নেতারা। স্বাভাবিকভাবে যে গত 4-5 বছরে ব্যবসা কন্টিনিউয়াস চাপের মুখে থাকতে থাকতে প্রাইভেট সেক্টরে কিন্তু একটা নাভিশ্বাস বেড়ে যাওয়ার মতো অবস্থা। তো স্বাভাবিকভাবে আমাদেরও ধৈর্য হারিয়ে যাচ্ছে যে আমরা ব্যবসাটা কন্টিনিউয়াস কত আর লস দিয়ে আমরা চালাবো। আমরা যতটুকু দেখেছি সরকারের দিক থেকে আন্তরিকতার অভাব নেই। তারা চাচ্ছেন বা বলছেন এটা করবেন ওইটা করবেন, কিন্তু এখন কি হচ্ছে, এই যে এখন জুলাই মাস আপনি দেখেন, খোঁজ দেন, অনেক জায়গায় ট্রেড লাইসেন্স আটকে আছে। ট্রেড লাইসেন্সগুলি আমরা নবায়ন করতে পারছি না। ওই স্থানীয় যে ইউনিয়ন পরিষদ বলেন বা সিটি কর্পোরেশন বলেন, তাদের চাঁদাবাজির কারণে। যদিও দেশের ব্যবসার পরিবেশ ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। জানান বিগত দিনের ক্ষত কাটিয়ে উঠবে শিগগিরই। দেশীয়দের পাশাপাশি বাংলাদেশমুখী হবেন বিদেশি উদ্যোক্তারাও। বিনিয়োগের একটা টাইম ফ্রেম আছে, কিন্তু বিনিয়োগের জন্য পরিবেশ সৃষ্টি করার জন্য যা যা করে আমরা সব করছি।
টোটাল ডিরেগুলেশন। আমার বাজেট স্পিচে 4.5 পৃষ্ঠা হচ্ছে খালি ডিরেগুলেশন। সুতরাং ডিরেগুলেশনগুলোকে আমরা এক্সিকিউট করছি, এখন বাস্তবায়ন করছি, এবং ইন্ডাস্ট্রির স্বার্থে যা যা করার, যে প্রণোদনা দেওয়া থেকে শুরু করে ট্যাক্স বেনিফিট যা যা দেওয়ার সব দেওয়া হয়েছে। অবশ্য অন্তর্বর্তী সরকারের সময় গভর্নরের চেয়ারে থাকা ডক্টর আহসান এইচ মনসুর জানালেন, সামষ্টিক অর্থনীতির চেহারা না বদলালে গতি ফিরবে না শিল্প খাতে। আর উদ্যোক্তাদের আস্থা ফেরাতে সরকারের কার্যকর পদক্ষেপের ঘাটতিও দেখছেন কেউ কেউ। সরকারের প্রথম বছরটা হচ্ছে সবচেয়ে রিফর্মের বছর, প্রথম বছরটা, এবং এখানেই যদি ফেলিওর হয়ে যায় বা কোনো কারণে স্থবিরতা চলে আসে, পরবর্তীতে কিন্তু এটা রিগেইন করা যায় না। তখন একটা বিজনেস অ্যাজ ইউজুয়াল ভাব চলে আসে, দৃশ্যমানভাবে দেখতে চায়, সেটা হচ্ছে না এখন। ঘোষণা কিছু কিছু ক্ষেত্রে থাকলেও রোডম্যাপটা নাই। শিল্পাঞ্চল ও এলাকা ভেদে অতিরিক্ত চাঁদা আদায় ও বিনিয়োগের পথে বড় বাধা বলে মনে করেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। প্রতিষ্ঠান বন্ধ লম্বা সময় ধরে, নেই কোনো কার্যক্রম, অথচ লেনদেন, এমনকি দাম বাড়ছে পুঁজিবাজারে। শুধু তাই নয়, শক্ত মূল্যভিত্তি না থাকার পরও মাত্র 5 মাসে দর উঠেছে 3 গুণে। এমন বহু দুর্বল কোম্পানির শেয়ারের আধিপত্য এখন স্টক এক্সচেঞ্জে। এছাড়াও দুর্বল জেড ক্যাটাগরির শেয়ারও রয়েছে সামনের সারিতে, যাকে বাজারের জন্য সতর্ক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পরামর্শ দিচ্ছেন নজরদারি বাড়ানোর। মেজবাহ হাসানের রিপোর্ট। নতুন কমিশন আসার পর থেকেই তেজি পুঁজি বাজার, বাড়ছে লেনদেন, সূচকেও ইতিবাচক ধারা। ডিএসির তথ্য অনুযায়ী মাসুদ কমিশনের 1.5 মাসেই সূচক বেড়েছে 400 পয়েন্ট। কেনাবেচায় গতি আসায় বেড়েছে বাজারে মূলধনও। তবে এসবের পেছনে বড় ভূমিকা রেখেছে দুর্বল ক্যাটাগরি এবং বন্ধ কোম্পানির শেয়ার। এই যেমন ড্যাফোডিল কম্পিউটারের শেয়ারের দাম 1 বছর আগে ছিল মাত্র 29 টাকা। সবশেষ 20 জুলাই যা লেনদেন হয় 163 টাকায়। এ কারণে 50 কোটি টাকার পরিশোধিত মূলধন ছাড়ায় 800 কোটির ওপরে। অথচ সবশেষ প্রান্তিকে শেয়ার প্রতি আয় ছিল মাত্র 5 পয়সা। এমনকি লভ্যাংশ দিতে পারেনি গত বছর। মানে একজন শেয়ার হোল্ডার বা একজন যে পারচেজ করবে, সে উনি কত টাকা দিয়ে কিনবেন, বাজার কোন দাঁড়ায় যাবে, বাজারের নিয়মে চলবে, এটা দেখবেন। এটাতে যদি কোনো অসামঞ্জস্য কিছু বিষয় থাকে, সেটা দেখবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা চিটাগং স্টক এক্সচেঞ্জ, মার্কেটের নিয়ন্ত্রণ সংস্থা, আমরা দেখতে পারি না। অন্যদিকে ডোমিনেজ স্টিলের অবস্থা আরও বিস্ময়কর। সর্বশেষ আর্থিক হিসেবে লোকসানে থাকা কোম্পানিটির শেয়ার দর 1 বছরের ব্যবধানে বেড়েছে প্রায় 7 গুণ। নামমাত্র লভ্যাংশ দিয়ে যা অবস্থান করছে বি ক্যাটাগরিতে, তবুও ধারাবাহিকভাবে বেড়েছে এর শেয়ার দরও। সম্প্রতি তালিকাভুক্ত 62টি কোম্পানিকে দুর্বল হিসেবে চিহ্নিত করে নতুন কমিশন, যার মধ্যে বন্ধ 30টি। বাকি 32টির মধ্যে 20টির শেয়ারের দাম অস্বাভাবিক। এই তালিকায় রয়েছে দুলামিয়া কটন, শ্যামপুর সুগার মিলস, সোনারগাঁও টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রিসেন্ট টেক্সটাইল সহ আরও অনেক কোম্পানি। এমন অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য 6 কোম্পানির লেনদেন বন্ধ হওয়ার কারণ জানতে চেয়েছে ডিএসইও। ইনভেস্টার্স অ্যাওয়ারনেসটা আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারছি না, যেখানে ইনভেস্টাররা বিনিয়োগ করার আগে নিজে চিন্তা করে বিনিয়োগ করবে হোয়াট দে আর ইনভেস্টিং ইন। এই জিনিসটা আমরা চেষ্টা করছি। বিশেষজ্ঞরা বলছেন, অকার্যকর বা দুর্বল কোম্পানিগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে না পারলে দীর্ঘমেয়াদে তা নেতিবাচক হতে পারে বাজারের জন্য। এগুলোতে যদি সিদ্ধান্তহীনতার অবস্থা পড়ে থাকে এবং দেরি হয়, তাহলে এটার প্রাইস মূল্যটা মানুষকে, মানে এদেশের জনগণকে দিতে হবে। আমাদের শেয়ার বাজারে গ্যামলিং একটা বড় পার্ট। এই বন্ধ কোম্পানি বা চলছে না, জোর করে চালানো হচ্ছে, সেগুলো ওরা আইডেন্টিফাই করুক, দেখুক কিভাবে কি করা যায়। এটার জন্য কম্পিটেন্ট অথরিটি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যান্ড তাদের উপর আছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ। ডিভিডেন্ড দিতে পারলো না, ওই 400 কোম্পানি জেড গ্রুপে হইতে পারে না এক সময়। এই ক্যাটাগরাইজেশনটা রিভিউ করা দরকার। আমি দেখছি সার্ভেলেন্স কি হচ্ছে, কোথায় কে কি করছে, তো আমি যদি সেটার সাথে সাথে কন্ট্রোল করতে পারি যে ভাই আপনার হাউস থেকে এই কাজ হচ্ছে, একটু দেখেন, তো সাথে সাথে সেটা কন্ট্রোল হয়ে গেল। প্রয়োজন, এই জিনিসটারই প্রয়োজন।
এমন অবস্থায় যাচাই বাছাই করে বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। তীব্র জ্বালানি সংকটে চাপের মধ্যে আছেন ব্যবসায়ীরা। শিল্প কারখানায় গ্যাস না পাওয়ায় বড় ধরনের হতাশা তৈরি হচ্ছে বলে জানান এমজিআই চেয়ারম্যান মোস্তফা কামাল। জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর পলিসি নিয়ে বণিক বার্তা আয়োজিত এনক্লেভে তিনি বলেন, জ্বালানি নিয়ে এক ধরনের নিরুপায় অবস্থায় রয়েছে প্রতিষ্ঠানগুলো। জ্বালানি বিশেষজ্ঞ তামিম বলেন, বাংলাদেশের পুরোপুরি জ্বালানি স্বনির্ভর হওয়ার সম্ভাবনা নেই, তাই সংকট সমাধানে মনোযোগ বাড়াতে হবে নবায়নযোগ্য জ্বালানিতে। এ সময় উদ্যোক্তা বান্ধব জ্বালানি নীতিমালা প্রণয়নে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। শুধু তিতাস টাকা না, যে কটা জ্বালানি কোম্পানি আছে বা আমাদের সরকারি, বিশেষ করে সব সরকারি দপ্তরগুলোতে আমাদের কিন্তু এই যে যথেষ্ট আমাদের ব্যবসা বাণিজ্য সহজীকরণের চেয়ে আরো দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। তো সেটা একটা করতে হবে। জ্বালানির বিষয়ে যেটা বলতে চাচ্ছি, আমি একজন ভুক্তভোগী এবং আমাদের বন্ধু বান্ধব যারা শিল্পপতিরা আছে তারা অনেকেই টাকা জমা দিয়ে রাখছে। তিতাসের আমি সে বলছি, আমি তো 2019 সালে টাকা জমা দিয়ে রাখছি। 2027 সালে বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এতে সর্বোচ্চ ব্যয় প্রায় 8 লাখ টাকা ও সর্বনিম্ন 5 লাখের বেশি ধরা হয়েছে। বুধবার রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে হাবের নেতারা এই প্যাকেজ ঘোষণা করেন। গেলবারের তুলনায় এবছর প্রতিটি হজ প্যাকেজের ব্যয় বেড়েছে। এজন্য সৌদিতে হজ খরচ বেড়ে যাওয়াকে দায় দিচ্ছে হাব। নূরনবী সরকারের রিপোর্ট। ধর্ম মন্ত্রণালয়ের হজ প্যাকেজ ঘোষণার 24 ঘন্টার মধ্যেই হাব তাদের 3টি হজ প্যাকেজ ঘোষণা করল। বুধবার হাব নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে 3টি হজ প্যাকেজের বিস্তারিত তুলে ধরে। তাতে সর্বোচ্চ প্যাকেজ ব্যয় প্রায় 8 লাখ টাকা ও সর্বনিম্ন 5 লাখের বেশি। 2026 সালের তুলনায় 2027 সালে বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ ভেদে হজের খরচ 3,000 টাকা থেকে প্রায় 45,000 টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ হজ প্যাকেজ 7,91,060 টাকা 22 পয়সা। আর 2 নম্বর যেটা হজ প্যাকেজ, 2 নম্বর যেটা সাধারণ, সর্বমোট মূল্য হচ্ছে 5,95,580 টাকা 28 পয়সা। 3 নম্বর যেটি সাশ্রয়ী মূল্য যে একটা প্যাকেজ সরকারের সাথে আমরা বান্ধবী করেছি, সেটার সর্বমোট মূল্য হচ্ছে 5,13,545 টাকা 6 পয়সা। সংগঠনটি জানিয়েছে খরচ বৃদ্ধির জন্য দায়ী সৌদি কর্তৃপক্ষ, তবে দাবি করেন তাদের প্যাকেজের মান ভালো। সৌদি আরবে সেই রকম বি ক্যাটাগরি সার্ভিসটা তারা প্রত্যাহার করেছে, আমাদেরকে সি ক্যাটাগরি সার্ভিস নিতে হবে। এই সার্ভিসের মূল্যটা অনেক বেশি। আগে প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত। আগে প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত। যার কারণে আপনাদের কাছে যদি প্যাকেজ মূল্যটা বেশি দৃশ্যমানও হয়, আপেক্ষিক অর্থে প্যাকেজ মূল্য কমেছে। 2027 সালের 15 মে হজের সম্ভাব্য তারিখ। হয়রানিমুক্ত করতে প্রতিবারের মতো এবার 31 জুলাই চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা মেলার আয়োজন করতে যাচ্ছে হাব। নূরনবী সরকার, ৭১, ঢাকা। ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় জাতীয়তাবাদ ধারণের তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। কেউ এর বিপরীতে গেলে তার জন্য এজেন্ডা বাস্তবায়ন করছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশি জাতীয়তাবাদ সেমিনারে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। স্বার্থের ভিত্তিতে সব প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশ সুসম্পর্ক বজায় রাখবে বলেও জানান তিনি। যদি এ বিষয়ে পরিষ্কার ধারণার কারো অভাব থাকে, তাহলে বুঝতে হবে তার নির্বুদ্ধিতা অথবা অন্য কোনো মহলের এজেন্ট হিসাবে কেউ কাজ করছে। কারণ এর বাইরে আমি কথা বললেই কিন্তু আমি কোনো না কোনো একটা কম্পোনেন্টকে বাধ্য করছি আমার ভূখণ্ডের থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য উৎসাহিত করছি, তাকে আমি বিচ্ছিন্ন করে ফেলছি। কোনোভাবেই তা করা। জুলাই গণ অভ্যুত্থানে আলেম সমাজের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।
এক আলোচনা সভায় বলেন, 2013 সালে শাপলা চত্বরের আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ সোচ্চার হলে স্বৈরাচার অনেক আগেই বিদায় নিত। বুধবার বিজয়নগরের দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলেম ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। এ সময় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24 গণ অভ্যুত্থান প্রতিটি সংকটেই আলেম সমাজ রাজপথে ছিল। তিনি বলেন, 2013 সালে শাপলা চত্বরে আলেমদের উপর হত্যাকাণ্ড ও দমন পীড়নের সময় অনেকেই নিশ্চুপ ছিলেন। 2024-এর গণ অভ্যুত্থানে সবাই ঐক্যবদ্ধ হওয়ায় শেখ হাসিনার পতন হয়েছে। অথচ 2013 সালের আন্দোলনে সবাই রাজপথে নামলে দেশের এই পরিস্থিতি দেখার জন্য 24 সাল পর্যন্ত অপেক্ষা করা লাগতো না বলেও মন্তব্য করেন তিনি। একটা সমাজের একটা অংশ আছে যারা তাদের দাবির জন্য অনমনীয় এবং তারা পায়ে হেঁটে কষ্ট করে তারা সমবেত হতে পারে, এই শক্তিটা তাদের আছে। সুতরাং 6 এপ্রিল থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন বড় বড় শহরে হেফাজতে ইসলাম বাংলাদেশের নামে ইতিহাস সৃষ্টিকারী অনেকগুলো মহাসমাবেশ ঘটেছে এবং সর্বশেষ যে সমাবেশটা ঘটেছিল 5ই মে ঢাকায় শাপলা চত্বরে। সেদিন আমরা কি দেখলাম? সেদিন আমরা দেখলাম যে এই আলেম ওলামারা ঢাকায় এসেছেন এবং তাদের বিরুদ্ধে একটা নৃশংস কঠোর দমন নিপীড়ন চালানো হয়েছে। সেই দমন নিপীড়নের বিরুদ্ধে আমরা একটা শ্রেণীকে, একটা অংশকে আমরা দেখেছি তারা নিশ্চুপ ছিলেন। নেত্রকোনা পাহাড়ি ঢলের পানি নেমে গেছে, তবে রাস্তাঘাট, ঘরবাড়ি ও আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে উত্তর ও মধ্যাঞ্চলে নদ নদীর পানি বাড়ছে। তিস্তার পানি বেড়ে বিপদসীমার খুব কাছে দিয়ে বইছে। পদ্মা ও যমুনার পানিও বাড়তির দিকে রয়েছে। বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভাঙন। নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার পাহাড়ি ঢলের পানি নেমে গেছে, কিন্তু ভেঙে দিয়ে গেছে বিভিন্ন কাঁচা পাকা সড়ক, মানুষের ঘরবাড়ি, স্কুল সহ বহু স্থাপনা। জেলার কলমাকান্দা উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার। তিনি জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরুর কথা জানিয়েছেন। ফ্লাশ ফ্লাড হলে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বন্দোবস্ত করার জন্য আমরা চেষ্টা করছি। আমি আজকে সরজমিনে এখানে আসছি, কনসার্ন যারা সরকারি কর্মকর্তা আছেন ওনারাও এসছেন। খুবই দুঃখজনক, বাচ্চারা যে কালকে সকালে স্কুলে আসবে এই পরিস্থিতিটা নাই। তো জেলা শিক্ষা কর্মকর্তা আসছেন, উনি নিশ্চয়ই এই ব্যাপারে সচেতন থেকে কাজ করবেন এবং এডিসি জেনারেল সাহেবও আছেন। আমরা যেটা চেষ্টা করব রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি বলি, এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমার প্রথম কাজ হবে নেক্সট ফ্লাশ ফ্লাডের আগে যেন একটা প্রটেক্টিভ মেজার আমরা নিতে পারি। টানা বৃষ্টিতে গাইবান্ধার পলাশবাড়িতে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। ক্ষতিগ্রস্ত এলাকায় সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, মন্ত্রণালয়ে চাহিদাপত্র অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। খোঁজ খবর নিয়ে কি ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সেই ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য এবং সহযোগিতা যা প্রয়োজন আমরা উপজেলা প্রশাসন থেকে করব ইনশাআল্লাহ। লালমনিরহাটে নদ নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে। অনেক এলাকায় দেখা দিয়েছে ভাঙন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, পানি বৃদ্ধি এবং কমার কারণে এই ভাঙন। ঠিকভাবে থাকতে পারি না, রান্না বান্না করতে পারি না, কতদিন আবার শুকনা চিরা মুড়ি খেয়ে থাকি। এই যে সমস্যাটা হয়, এরা কোথাও যেতে পারে না। পানি যখন ওঠে এরা গরু ছাগল নিয়ে সমস্ত রাস্তা উঠে লাগে। বুধবার সকালে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার মাত্র 1 থেকে 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। খুব দ্রুত নেমে যাচ্ছে, আরও নামবে ফরকাস্ট বলতেছে। আমার মতে এটা নিয়ে আর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সিরাজগঞ্জে যমুনার পানি বাড়লেও এখনো ঝুঁকি তৈরি হয়নি। কোনো কোনো এলাকায় শুরু হয়েছে ভাঙন। পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদীর পানির তোরে ধানখালীর মধ্য লোন্দা গ্রামের এক স্লুইস গেট সহ সড়ক দেবে গেছে। বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন। পিন্টু হাজং, ৭১। যমুনা স্রোতে ভাঙন কবলিত টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক সড়ক রক্ষায় জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। বন্ধ রয়েছে ওই সড়কের যানবাহন চলাচল। এলাকার লোকজন আরও জানান, মাসখানেক ধরে ভাঙন চলছে। শুরুতে ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতি এমন হতো না। এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন।
মঙ্গলবার রাত ৩টার দিকে গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় যমুনা নদীর প্রায় ৬০ মিটার অংশে ভাঙন শুরু হয়। এতে টাঙ্গাইল তারাকান্দি সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রবিবার ভাঙন শুরু হলে এলাকার লোকজন নিজেরাই প্রতিরোধের চেষ্টা করে। নদীর স্রোত কমাতে ফেলা হয় গাছের বড় বড় গুঁড়ি। পরে একদিনের ব্যবধানে ভাঙন কবলিত জায়গার পাশে নতুন করে ভাঙন শুরু হয়। ভালোভাবে নদীর কাছে আর শক্ত করে বাঁধতে হবে, টানা বাঁধিলে পারে এই আস্তে আস্তে ধুসে যায়, রাস্তা সব ভেঙে চুরমার হয়ে যাবে। দেশর এলাকা খুব নিরীহ লোক, এগো যাওয়ার মতো কোনো জায়গা নাই। এটা ভাঙলে শুধু গোপালপুর উপজেলাটা ক্ষতি হবে না, টাঙ্গাইল জেলা গোপালপুর, বহপুর, ঘাটাইল, মধুপুর পুরা বিস্তীর্ণ এলাকা পানির নিচে ডুবে যাবে। এলাকার লোকজন জানান, মাসখানেক ধরে ভাঙন চলছে। প্রথমেই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হলে এমন পরিস্থিতি হতো না। সড়কটি ভেঙে গেলে যোগাযোগ বন্ধ সহ ক্ষতিগ্রস্ত হবে হাজারো পরিবার। যদি এখানে কোনো কারণবশত ভেঙে যায় তাহলে মুহূর্তের মধ্যে গোপালপুর পর্যন্ত পানি পৌঁছে যাবে, অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে। বাড়ি ঘর, আবাদি ফসল, যত পুকুর মাছ সরকার হিসাব করে হারাবো না, এই সড়কটা ভেঙে যায়। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে, দ্রুতই কাজ শেষ হবে। রবিবারে ভাঙন শুরু হওয়ার পর থেকে আমরা ওই নলিনবাজার এলাকায় জিও ব্যাগ ডাম্পিং শুরু করি। পরবর্তীতে সোমবার দিবাগত রাতে পুনরায় নতুন করে 50 মিটার এলাকায় আকস্মিক ধসে পড়ে। ফলশ্রুতিতে আমরা ভোর থেকে আমরা আবার পুনরায় জিও ব্যাগ ডাম্পিং করি। এদিকে ভাঙনের কারণে আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। ভাঙন এলাকার অনেকেই সরিয়ে নিচ্ছেন মালামাল। বনশ্রী হালদার, ৭১। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় একটি বাসায় ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে এক গৃহবধূ সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকারের একটি অংশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত 18 জুলাই কামরাঙ্গীরচর এলাকায় 10তলা ভবনে 5 তলার একটি বাসায় ডাকাতির ঘটনা তদন্তে নেমে প্রথমে সজীব নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মূল পরিকল্পনাকারী গৃহবধূ জেসমিন সহ আরও 3 জনকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, জেসমিন ওই ভবনের 7ম তলার বাসিন্দা হওয়ায় ভবনটিতে নিয়মিত যাতায়াত ছিল, সেটা কাজে লাগিয়ে ডাকাতির পরিকল্পনা করে। ডাকাত দলের সাথে যোগাযোগ করে তাদের ভবনে প্রবেশ এবং বের হয়ে যেতে সহায়তা করে জেসমিন। এমনকি ঘটনার পর সন্দেহ এড়াতে ভুক্তভোগীদের সান্ত্বনা দেয়। পুলিশ জানায়, এই ঘটনায় 8 জন জড়িত, সবাইকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। যেহেতু জিয়াসমিন ওরফে ইয়াসমিন ওই বাসায় বসবাস করত, তার সাথে ওই ভবনের 5ম তলায় বসবাসকারীদের নিয়মিত যোগাযোগ ছিল এবং ওই বাসায় যোগাযোগ ছিল, এবং সেই বাসাতে যে নগদ টাকা গচ্ছিত ছিল এই ব্যাপারে জিয়াসমিন অবগত ছিল। জিয়াসমিন পরিকল্পনা করে কিভাবে এই টাকা লুণ্ঠন করা যায়, সেই পরিকল্পনা অনুযায়ী সে তার পরিচিত কয়েকজনের সাথে যোগাযোগ করে এবং তাদের এই ঘটনায় উদ্বুদ্ধ করে, এবং সেই প্রেক্ষিতে তারা জড়ো হয়। এবং যেদিন ডাকাতির ঘটনা সংঘটিত হবে, জিয়াসমিন নিজেই উক্ত ভবনের নিচতলায় এসে তাদেরকে রিসিভ করে এবং ওই বাসাটা দেখিয়ে দেয়। চট্টগ্রাম নগরীর জামালখানে শিশু মারজান হক বর্ষাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি লক্ষণ দাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মাধ্যমে ঘটনার 3 বছর পর চাঞ্চল্যকর এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। মঙ্গলবার চট্টগ্রাম নগরী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক শুনানি শেষে আসামি লক্ষণ দাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। 2022 সালের 24 অক্টোবর বিকেলে কুসুম কুমারী বিশ্ববিদ্যালয়ের 1ম শ্রেণীর ছাত্রী বর্ষা চিপস কিনতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। 3 দিন পর 27 অক্টোবর জামাল খানের শিকদার হোটেলের পাশের নালা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। বস্তায় থাকা টিসিবির সিলমোহরের সূত্র ধরে পরদিন মুদির দোকানের কর্মচারী লক্ষণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আসামি 164 ধারায় জবানবন্দিতে বর্ষাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা ও মৃতদেহ গুমের কথা স্বীকার করে। তবে ময়না তদন্ত ও ডিএনএ প্রতিবেদন পেতে দেরি হওয়ায় মামলার তদন্ত আটকে ছিল। 2 বছরের গ্রেপ্তার করা যায়নি নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 166 জন কয়েদিকে। উদ্ধার হয়নি লুট হওয়া 27টি আগ্নেয়াস্ত্র সহ 6000-এরও বেশি গোলাবারুদ। এই অবস্থায় জেলায় অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। আর পুলিশ বলছে, অস্ত্রের সহজলভ্যতা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মোবারক হোসেনের তথ্যছবিতে প্রতিবেদন।
সম্প্রতি খুব সামান্য ঘটনাতেই তর্কের জেরে কিংবা ভুল বোঝাবুঝিতে নরসিংদীর বিভিন্ন এলাকায় একের পর এক অপরাধের ঘটনা ঘটছে। বেড়েছে প্রকাশ্যে অস্ত্রের মহড়া কিংবা তার ব্যবহার। এলাকার মানুষ মনে করছেন অস্ত্রের সহজলভ্যতাই এর জন্য দায়ী। তারা বলছেন 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের সময় নরসিংদী জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই সময় 826 জন বন্দীর মধ্যে 166 জনই পালিয়ে যায়। লুট হয় 27টি আগ্নেয়াস্ত্র সহ 6000-এরও বেশি গোলাবারুদ। কিন্তু ঘটনার পর এগুলো আর উদ্ধার হয়নি, যে কারণে জেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। ফেসবুকে দেখেছি কিছু ভিডিও ভাইরাল হয়েছে, রায়পুরাতে চোরাঞ্চল আছে, ওইখানে আধিপত্যকে কেন্দ্র করে এই অস্ত্রগুলো ব্যবহার হয়েছে। জনগণ হুমকির মুখে আছে। এই চুরি ডাকাতি রাজধানীতে হতে পারে। একটা চিরুনি অভিযানের মাধ্যমে এই অস্ত্রগুলি উদ্ধার হওয়া আমি মনে করি যে এটা আবশ্যক। নরসিংদীতে অপরাধ চক্রের যে অবস্থা দাঁড়িয়েছে, জোরদার মুল্লুক তার রাজ্যে আবার পরিণত হয়, এই ভয়ে থাকি আমরা। এই বিষয়ে পুলিশ বলছে কয়েদিদের গ্রেপ্তার সহ অস্ত্র গোলাবারুদ উদ্ধারে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। আমাদের কারাগারে আমরা ফেরত পেয়েছি 43টি, আর বাকি এখনো পুলিশের কাছে রয়েছে কিছু আলামত হিসেবে কিছু অস্ত্র রয়েছে। বাদ বাকি আরো 27টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এটা অভিযান চলছে, ইনশাল্লাহ পুলিশের সাথে আমাদের যোগাযোগ রয়েছে, তারা প্রতিনিয়ত চেষ্টা করছে এটা উদ্ধারের জন্য। রিপোর্টিং ইনসিডেন্টগুলো ঘটে যে আমরা কার্তুজ গুলিগুলো পাই, সেগুলো ব্যালিস্টিক করা হয়। সেই ব্যালিস্টিকে এই জেলখানা অস্ত্রগুলি পাওয়া গেছে এরকম কোনো আমরা এখন পর্যন্ত পাইনি। তবে এগুলা যে বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে না সেটাও তো আমরা বলতে পারছি না। তো অন্য যে অস্ত্রগুলো আছে এবং গোলাবারুদ যেগুলো মিসিং হয়েছে সেগুলো উদ্ধারের অভিযান তৎপরতা এখন অব্যাহত আছে। লুট করা অস্ত্রের মধ্যে 43টি কারা কর্তৃপক্ষ ফেরত পেলেও 27টি এখনও উদ্ধার হয়নি। আর বাকি 16টি অস্ত্র জব্দ করেছে মামলার আলামত হিসেবে। শান্তা ইসলাম, 71। সাভারের আশুলিয়ায় মেসার্স নবীনগর সিএনজি স্টেশনে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। স্টেশনের বর্তমান কর্মীরা জানান, ধামসোনা ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদের ও তার সহযোগীরা এই হামলা করেছে। যদিও আসাদুল্লাহ আহমেদ এই অভিযোগ অস্বীকার করেছেন। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম জানান, পাম্পে হামলার খবর পেয়ে পুলিশ যেয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই ফিলিং স্টেশনের বর্তমান কর্মীরা জানান, মঙ্গলবার বিকেলের হামলায় আহত হন শাহিন ও সোহাগ নামের 2 কর্মী। তার বিরুদ্ধে তোলা সব অভিযোগ মিথ্যা। সিএনজি স্টেশনটির মূল মালিক তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ার পর রাজশাহীর বিভিন্ন পেট্রোল পাম্পে বেড়েছে মোটরসাইকেল চালকদের ভিড়। মঙ্গলবার রাত 8টার পর থেকে বুধবার সকালে চিত্র ছিল একই রকম। নগরীর অধিকাংশ পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করেছেন চালকরা। তারা জানান, জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে এমন খবরে তেল নিতে এসেছেন। তবে জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মমিনুল হক জানান, হঠাৎ করেই সব পাম্পে গ্রাহকের চাপ বাড়লেও জ্বালানি তেলের কোনো সংকট নেই। আর জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক জানান, পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। গুজব শুনে অতিরিক্ত জ্বালানির তেল কেনা বা মজুত করার কোনো কারণ নেই। আমাদের ভুক্তভোগী হতে হচ্ছে, আমাদের কাজ কাম বাদ দিয়ে তেলের সিরিয়াল নিতে হচ্ছে। আমাদের প্রয়োজন মতোই তেলটা নিব, তাহলে কৃত্রিম সংকটটা তৈরি হবে না আর কি। হঠাৎ এই সমস্যা দেখছি আমরা রাস্তাতে আস্তে আস্তে শুনতেছি কি যে নাকি সবচেয়ে ভিড়। কেন ভিড় এটা কিন্তু আমি জানি না। জানি না ভাই, আমি একদিন আগে নিয়ে গেলাম, ফাঁকা ছিল, আজকে এসে দেখি এই অবস্থা। দর্শক, এই মুহূর্তে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ব্রিফিং চলছে, সেখানে কথা বলছেন যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। আমরা সেখানে যুক্ত হচ্ছি। কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারবো। এটা স্থায়ী সমাধানই হবে। মানে যে ত্রুটিটা এটা থাকবে না। এটা খুবই সাময়িক সংকট, খুবই এটা হচ্ছে আমি বলছি এটা সিএনজি স্টেশনে, বাট ফিলিং স্টেশনে এই সংকট থাকার কোনো কারণ নেই। সিএনজি স্টেশনে আপনাদের একটা টাইম বাড়াচ্ছে, মাঝখানে 3 ঘন্টার গ্যাপ, 6টা থেকে 9টা, এই সময়টা আপনারা আবার তুলে দিবেন কিনা? ওইটাকে বলে অপারেটিং আওয়ার। ওই অপারেটিং আওয়ারটা আমার রাখতেই হয়, তাদের বিশ্রামের দরকার আছে, দরকার আছে, সেই জন্যই ওইটা আমরা নির্দিষ্ট করে দিই যে এতক্ষণ অপারেটিং আওয়ার থাকবে, বাকিটা বন্ধ থাকবে।
আর আপনি জ্বালানি তেলের কথা যেটা বলছেন সেটা হচ্ছে আপনি আরও সুনির্দিষ্ট করে জানতে চান কোন বিষয়টাতে? ধরুন যদি আমি ডিজেলের কথা বলি, কেমন ডিজেলের কথা যদি বলি, আজকের দিনে আমার হাতে 3,44,000 মেট্রিক টন ডিজেল মজুদ আছে, ঠিক আছে? 31শে জুলাইয়ের মধ্যে আমার আরও 1,80,000 মেট্রিক টন এসে পৌঁছাবে, যেটা দিয়ে আমার আগামী 48 দিন আমি চলতে পারবো। কথা বুঝতে পেরেছেন? আপনারা শুনেছেন যে গত সংকটে আমরা কিন্তু আমাদের হাতে, আমরা সরকার যখন নতুন করে দায়িত্ব নেয় তখন এসে দেখে যে মাত্র 14 দিনের ইয়ে আছে, তো জ্বালানি আছে। সেটাকে আমি আজকের দিনে আপনাদেরকে দাঁড়িয়ে বলছি যে আগামী 48 দিনের আমার পাইপলাইনে কোনো সমস্যা নেই। তারপরেও আমার অগাস্ট মাসের পুরো আমার যে জ্বালানিগুলো ইম্পোর্ট করার কথা সব আমার ঠিকঠাক আছে, কোথাও কোনো ডিসরাপশন নাই, ফলে জ্বালানি তেল নিয়ে কোনো সংকট নেই। এই হচ্ছে আমার দিক থেকে আপনাদেরকে ইয়ে করা। আর ন্যাচারাল গ্যাসের কথা আমি বললাম, এটা খুবই সাময়িক সংকট। এই সংকট থেকে আমরা দ্রুততম সময়ের মধ্যে ইনশাল্লাহ আশা করছি যে আমরা বেরিয়ে আসতে পারবো। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে কথা বলছেন যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। আমরা সেখানে এতক্ষণ যুক্ত ছিলাম। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল, থাকুন ৭১ সাথে।